এখনো কিন্তু আমাদের আন্দোলন চলমান, আমরা আমাদের কোনো আন্দোলন প্রত্যাহার করি নাই বা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি করে যে গণহত্যা করা হয়েছে সেই প্রশ্নটা কেন আগে আসতেছেন? বাংলাদেশের মিডিয়াগুলো আজকে কেন নিচ্ছুপ? কোথায় তাদের বাধা? কোথায় তারা বলুক। মানে পরিস্থিতি যখন আউট, মানে যুদ্ধ পরিস্থিতির আউটে চলে গেছে, তখন হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে ছাত্রদের উপর। তাহলে এর থেকে নৃশংস আর কি হতে পারে? আপনি আমাকে আগে মুক্ত করতে হবে, আমাকে স্বাধীনতা দিতে হবে, তারপরে আমার সত্যিকারের মানে আমি যেটা করব সেটা হচ্ছে সত্যি। আপনি যদি আমাকে বন্দি করে রেখে ঘরের মধ্যে আমাকে দিয়ে বিভিন্ন কাজ করান, তাহলে সেটা তো আসলে মৌলিক মানবাধিকার লঙ্ঘন। আগে তো আমাকে মুক্ত করতে হবে, আমার সহযোদ্ধারা এখন মুক্ত না। সুতরাং তারা যাই করুক না কেন, যাই বলুক না কেন, সেটা আমরা স্বাভাবিকভাবে ধরে নিব না, কারণ তারা এখন ডিবি কার্যালয়ে আছে, ডিবি হেফাজতে বন্দি অবস্থায়। আমরা আসলে এই যে পরিস্থিতি দেশের, এই পরিস্থিতিতে যে আমরা বেঁচে আছি, আপনার সাথে যে এখন টকশোতে যুক্ত হয়েছি, আমি মনে করি যে এর থেকে বড় পাওয়ার আর কিছু হতে পারে না। কারণ বাংলাদেশের এখন যে পরিস্থিতি, কারফিউর মধ্যে যে আমরা কথা বলতে পারতেছি, এটা আমি মনে করি যে অনেক বড় কিছু। তো এজন্য আমি শুধু একটা কথাই বলবো যে আমাদের যে আন্দোলন আছে, মানে ছাত্র সমাজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমাদের যে আন্দোলন, সেটা কিন্তু চলমান। আমরা বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি। যেমন আজকে আমাদের সারা দেশে দেয়াল লেখন কর্মসূচি ছিল। হুম। আমাদের যেই 24 ঘন্টার যে আলটিমেটাম, সেই আলটিমেটামে যে দাবিগুলো দেওয়া হয়েছিল, এই দাবিগুলো যদি পূরণ না হয়, তাহলে আমরা আমাদের কর্মসূচি, একটা কঠোর কর্মসূচি ঘোষণা করব। কিন্তু তাই বলে এখনো কিন্তু আমাদের আন্দোলন চলমান, আমরা আমাদের কোনো আন্দোলন প্রত্যাহার করি নাই। আমাদের এখন একটা দেখুন, আমরা সবচেয়ে বেশি আশ্চর্য হই যখন এত বড় একটা গণহত্যার পরে প্রত্যেকটা মিডিয়া, বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল কি নিয়ে ব্যস্ত আছে? তারা তারা ব্যস্ত হয়ে গেছে আজকে কোথায় কোন ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, রাষ্ট্রীয় কোন সম্পদ ধ্বংস করা হয়েছে। কিন্তু আমার দেশের নিরপরাধ নিরীহ সাধারণ ছাত্রদের বুকে গুলি চালিয়ে যে হত্যা করা হয়েছে, সে হত্যা নিয়ে কথা বলা হচ্ছে না। তাহলে আগে কি মানুষের জীবন নাকি সম্পদ? মানে আমি আজকে এই টকশোর মাধ্যমে জাতির কাছে প্রশ্ন রাখবো, সাধারণ মানুষের কাছে, বুদ্ধিজীবীদের কাছে, বাংলাদেশের প্রশাসনের কাছে, সেনাবাহিনীর কাছে, যে সর্বপ্রথম দায়িত্ব কি? যখন একটা ক্রাইসিস শুরু হয়, তখন কি মানুষকে রক্ষা করা প্রথম দায়িত্ব নাকি সম্পদ রক্ষা করা? তো এই প্রশ্নটা যদি আসে, যদি সম্পদ রক্ষা করা প্রথম দায়িত্ব, সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে মেট্রো রেলে আগুন দেওয়া হচ্ছে, এই বাংলাদেশের টেলিভিশন বিটিভিতে আগুন দেওয়া হয়েছে, সন্ত্রাস করা হয়েছে, কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা বলবো আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি করে যে গণহত্যা করা হয়েছে, সেই প্রশ্নটা কেন আগে আসতেছেন? বাংলাদেশের মিডিয়াগুলো আজকে কেন নিচ্ছুপ? কোথায় তাদের বাধা? কোথায় তারা বলুক। বাংলাদেশের পত্রিকাগুলো আজকে মানে নিচ্ছুপ। তো এই বিষয়ে আমি শুধু একটা কথাই বলবো যে হত্যা করে, গণহত্যা গণহত্যা বিষয়টা করে, অনেক বড় একটি অভিযোগ। গণহত্যা কেন মনে হচ্ছে আপনার কাছে যে গণহত্যা সংঘটিত হয়েছে? শুনেন, গণহত্যা আপনি যদি দেখেন বাংলাদেশের ইতিহাসের সাথে, যে পাকিস্তান সরকার এই যে 23 বছর আমাদের দেশে যে বৈষম্যর বীজ রোপণ করেছে, সেই সময়ও কিন্তু এত শর্ট টাইমের মধ্যে এত মানুষকে গণহত্যা মানে গুলি করে হত্যা করা হয় নাই। তো সেই ক্ষেত্রে আমরা বলবো 1947 সাল থেকে আজকে পর্যন্ত আমার কাছে মনে হয় না, আমি যতদূর জানি, যতদূর ইতিহাস সম্পর্কে পড়াশোনা করেছি, আমার ব্যক্তিগত মতে যে এত গণহত্যা বাংলাদেশে আর কখনো হয় নাই। এবং কি আমরা যখন পশ্চিম পাকিস্তানের আন্ডারে ছিলাম, তখনও আইয়ুব ইয়াহিয়া স্বৈরাচার সরকার এত মানে এত শর্ট টাইমের মধ্যে এত মানুষের প্রাণ কেড়ে নেয় না, এত মানে এত নৃশংসভাবে হত্যা করে না। দেখেন, ভাষা আন্দোলন 1952 সালে এত বড় একটা আন্দোলন ছিল, সেখানে মানে আমাদের যুদ্ধটা ছিল পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমাদের পূর্ব পাকিস্তানের, অর্থাৎ দুইটা দেশের মধ্যে, মানে বহিঃশত্রুর সাথে আমাদের সাধারণ ছাত্রদের সাথে আন্দোলন। সেই আন্দোলনে কি এতজন শহীদ হয়েছে বলে আপনার মনে হয় সাগর ভাই? হুম। মানে আপনি কি মনে করেন এত এত ছাত্র কি শহীদ হয়েছে? এত জনের প্রাণ নেওয়া হয়েছে? 52 সালে নেওয়া হয় নাই, 69-এর গণ অভ্যুত্থানে নেওয়া হয় নাই, 70-এর সাধারণ নির্বাচনে নেওয়া হয় নাই, 25শে মার্চের যে কালো রাত, সেই কালো রাতেও কিন্তু এতজন সাধারণ নিরস্ত্র মানুষের জীবন নেয় নাই। তাহলে এইটাকে আমি বলবো যে শুধু মানে বাংলাদেশের স্বাধীনতার আগে এবং পরে এটা সবচেয়ে জঘন্য একটা গণহত্যা। এবং যে গণহত্যা করা হচ্ছে শুধুমাত্র আমার দেশের, দেখেন এইখানে কিন্তু সবচেয়ে বড় হচ্ছে স্কুলের বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে কেন? মানে তাদেরকে গুলি করে, তাহলে আমি বলবো যে এটা একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা গোষ্ঠী, একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই দেশের শিক্ষাকে এবং এই দেশকে ধ্বংস করে দিতে চাচ্ছে, তারাই এই গণহত্যা চালিয়েছে। এটা বাংলাদেশের কোনো বাহিনীর পক্ষে সম্ভব না। আপনারা দেখুন ভিডিও ভিডিও ফুটেজ গুলো কিন্তু এখন বের হচ্ছে, কিন্তু কিভাবে আমি জানি, সাধারণ মানে ছাত্ররা সংখ্যায় আত্মরক্ষা করার যদি জন্য বলি, পালিয়ে যতটুকু গেছে। জানা যাচ্ছে সরকারের পক্ষ থেকে 150-র মতো, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে 147 বা 43-এর ঘরে হত্যার শিকার হয়েছে এর পরিমাণ। আপনাদের কাছে কি পরিমাণের খবর আছে?
আমাদের কাছে যে পরিমাণ খবর আছে সেখানে আমার কাছে মনে হয় যে আমি যতটুকু জানি আন্দোলনের সাথে সম্পৃক্ত, বা আমরা ঢাকা মেডিকেলে তো আমি 3 দিন টানাই ছিলাম, হুম। প্রত্যেকটা 2 মিনিট পর পর একটা করে গুলিবিদ্ধ আসছে, এবং হয় মাথায় গুলি নাইলে আপনার বুকে গুলি। তো বেওয়ারিশ ভাবে আপনার আঞ্জুমান মফিদুল ইসলামকে 17টা লাশ দেওয়া হয়েছে শুধু ঢাকা মেডিকেল থেকে, মানে বেওয়ারিশ এই লাশগুলো। হুম। অথচ তার পরিবার হাহাকার করতেছে লাশের জন্য, আর ঢাকা মেডিকেলের পক্ষ থেকে আঞ্জুমান মফিদুল ইসলামকে 17টা লাশ দিয়ে দেওয়া হয়েছে। কেন তাদেরকে পরীক্ষা করে তাদের পরিবারের কাছে লাশগুলো পর্যন্ত ফিরিয়ে দেওয়া হয় না? কত জঘন্যতম কায়দায় গণহত্যা চালিয়েছে দেখেন সাগর ভাই। তো সেই হুম। জায়গায় আমরা বলবো মানে 100, 150, জঘন্যতম 200 না, কায়দা আমার বলতে কাছে কিরকম বলতে চাই কায়দা, না। যেটার জন্য মানে মোটামুটি এতটা বলা হচ্ছে বর্বরতা, হিংস্রতা আমরা ফেসবুকে দেখেছি, এগুলির আসলে সত্যতা কতটুকু, কি ধরনের কায়দায় হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, আপনার কাছে কোনো ধরনের তথ্য আছে? আমাদের কাছে ফার্স্ট অফ অল 1 নাম্বার বর্বরতা হচ্ছে, প্রথমে নিরস্ত্র সাধারণ ছাত্রদেরকে অস্ত্রধারী একটা সন্ত্রাসী বাহিনীর মুখে, আইন শৃঙ্খলা বাহিনীর মদদে অস্ত্রধারী একটা গোষ্ঠীর কাছে তার সাধারণ ছাত্রদেরকে তুলে দেওয়া হয়েছে। কে তুলে দিয়েছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানে তারা দাঁড়িয়ে থেকে সন্ত্রাসীদেরকে সুযোগ করে দিয়েছে সাধারণ ছাত্রদেরকে নির্বিচারে হামলা করার জন্য, হত্যা করার জন্য। ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত হচ্ছে ওপেন গুলি করেছে। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেছে না, তখন মানে ককটেল মারা হচ্ছে, বোমা মারা হচ্ছে, এবং সর্বশেষ মানে পরিস্থিতি যখন আউট, মানে যুদ্ধ পরিস্থিতির আউটে চলে গেছে, তখন হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে ছাত্রদের উপর। তাহলে এর থেকে নৃশংস আর কি হতে পারে? মানে আচ্ছা, এটাকে যদি আমরা গণহত্যা সম্রাট না বলি, সাহেব, এটাকে যদি নৃশংস না সম্রাট বলি, তাহলে আমরা আর সম্রাট কি সাহেব, বলবো? সাগর ভাই, একটা জি, জি। গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই আর কি, একটুখানি মাফ করবেন হুম। আমাকে। হুম। হ্যাঁ, মানে একটু আগে আমি একটা জিনিস দেখলাম, মানে এই যে দেখেন ডিবি কার্যালয়ে, হ্যাঁ, মানে ওদেরকে আতিথেয়তা করা হচ্ছে 20 মিনিট আগে। এই জিনিস, এই ছবিগুলো আপ করা হয়েছে, মানে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আমাদের যিনি আরেকজন আছেন এখন কথা বলছিলেন সম্রাট, তার সহযোদ্ধারা, হারুন সাহেব আছেন, ডিআইজির প্রধান, গোয়েন্দা প্রধান, এবং ওনার যাদেরকে কার্যালয়ে প্রধান, উনি। মানে যাদেরকে নিয়ে গেছে হেফাজতের কথা হ্যাঁ, বলে বা হেফাজতে আছে, হ্যাঁ, তাদেরকে হ্যাঁ। নিয়ে খাবার খাচ্ছেন জনাব হারুন সাহেব, ডিবির প্রধান, যেটা সাধারণত আমরা দেখে থাকি। তো সেখানেও সেই তো ছবিগুলো মানে ছাপিয়েছে। এটা এটা জি, এই জিনিসটা কি আপনি মেসেজ বলবেন দিবে, মানে এই, সেটাও একটা কিন্তু প্রশ্ন। জি, জি, অবশ্যই তারা ভালো আছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। এর মানে এই কিনা নাকি অন্য কিছু, আপনি বলবেন দয়া করে পরে, জনাব ইসমাইল সম্রাট। জি, ভালো আছে তো আপনার যারা নেতারা, ভালো যাদেরকে হেফাজতে নিয়ে গেছে তারা তো ভালো আছে, দেখা যাচ্ছে ছবিতে এমনটাই দেখা যাচ্ছে আমার। শুনেন, এই যে আমরা যে কথা বলতেছি, ধরেন সাপোজ এখন আমাকেই ধরে তুলে নেওয়া হয়েছিল, এবং আমাকে অস্ত্রের মুখে বলা হচ্ছে যে আপনি মিডিয়ার সামনে এই ছবিগুলো তুলে, এগুলো উদ্দেশ্য প্রণোদিত ভাবে নাটক ছাড়া আর কিছুই না। আমরা দেখেছি যে বিএনপির আন্দোলনে বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে কিভাবে অতিথি, মানে এগুলো হচ্ছে, এই নাটকগুলো এখন সাধারণ পাবলিক আর নেই না। আপনি আমাকে আগে মুক্ত করতে হবে, আমাকে স্বাধীনতা দিতে হবে, তারপরে আমার সত্যিকারের, মানে আমি যেটা করব সেটা হচ্ছে সত্যি। আপনি যদি আমাকে বন্দি করে রেখে ঘরের মধ্যে আমাকে দিয়ে বিভিন্ন কাজ করান, তাহলে সেটা তো আসলে মৌলিক মানবাধিকার লঙ্ঘন। আগে তো আমাকে মুক্ত করতে হবে, আমার সহযোদ্ধারা এখন মুক্ত না। সুতরাং তারা যাই করুক না কেন, যাই বলুক না কেন, সেটা আমরা স্বাভাবিকভাবে ধরে নিব না, কারণ তারা এখন ডিবি কার্যালয়ে আছে, ডিবি হেফাজতে বন্দি অবস্থায়। সুতরাং হুম। তাদেরকে যা করানো হচ্ছে, যা করতে বলছে, প্রাণের বিনিময়, মানে তারা, তাদের তো যে কোনো সময় প্রাণও চলে যেতে পারে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ ড্রামা। এই ধরনের ড্রামা বাংলাদেশের মানুষ আর শুনতেও চায় না, দেখতেও চায় না। তা হারুন ভাই যেগুলো করতেছে সেগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ ড্রামা, জাস্ট এটাই। জি, যেটা বলছিলেন এর আগে, ঠিক আছে। এখন তাহলে আন্দোলনের মোড়টা বা অবস্থানটা কোন দিকে রয়েছে? আপনারা কি আন্দোলনটাকে একরকম থামিয়ে দিয়েছেন, নাকি এই আন্দোলন 24 ঘন্টা পর আসলে কি ধরনের দিকে মোড় নিচ্ছে বা কি ধরনের মাত্রা পাচ্ছে? যদি মিট করে যায় আপনাদের চাহিদা, তাহলে কি আন্দোলন এখানে শেষ কিনা? শুনেন সাগর ভাই, আমাদের ব্যানারটা হচ্ছে বৈষম্য বিরোধী একটা ব্যানার। মানে পূর্ব পাকিস্তানের 23 বছর, পূর্ব পাকিস্তানের মানুষ সংগ্রাম করে 23 বছর পরে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে তারা স্বৈরাচার মুক্ত হয়েছিল। তা আমাদের আন্দোলন কিন্তু চলমান। আর একটা আপনি জানেন, একটা নিরস্ত্র মানুষের, একটা সাধারণ মানুষের একটা আন্দোলন, একটা অভ্যুত্থান অস্ত্রধারীদের মুখে খুব একটা মানে শর্ট টাইমের মধ্যে সেটা সফলতা আসে না। তা আমরা মনে করি আমাদের এই আন্দোলন চলমান, এবং আমাদের আচ্ছা। এই আন্দোলনের শেষ পরিণতি হচ্ছে মানে এই এই হরতাল দেয় এই স্বৈরাচার সরকার স্বেচ্ছায় চলে যাবে, অথবা জনগণের গণ অভ্যুত্থানের মুখে সরকারকে চলে যেতে বাধ্য করা হবে, এবং জনগণ তাদের বৈষম্যহীন একটা বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখবে।
এইটা হচ্ছে আচ্ছা, তার মানে মানে এখন চূড়ান্ত কথা। কোটার এখন যে কালকে আন্দোলন ছিল, মূলত যে কোটার চাহিদা ছিল, সেখান থেকে সরে গিয়ে আপনারা আরো বড় পরিসরে আপনার সরকার পতন আন্দোলনের দিকে যাচ্ছেন বিভিন্ন কারণে, সেটা আপনারা এর আগেও বলেছেন। আমি আপনার কাছে আবারও আসছি।